পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর মোটামুটি ফেলিওর আমি বলে দিচ্ছি, যে জন্য 4,000 লোককে আবার নামাতে হলো। এই যে 4,000 মানে টায়ার ওয়ানে কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে কিন্তু রেশিওতে বলছি, অন্যান্য স্টেটের যা রেশিও, সেই রেশিওতে আমি বলছি 1.25 crore অন্তত নাম বাদ দেওয়া উচিত ছিল। একদিকে দুর্গাপুজো কালী পুজো করতে দেবেন না, ওদিকে মন্দির বানাচ্ছেন ভোটের আগে। 5 বছর আগে যেবার জিতলেন আপনারা 21-এ, সেবার কেন দুর্গাপুজো কালী পুজো চারিদিকে আটকেছিলেন আপনারা? দিলীপবাবুও বেরিয়ে আসছেন। দিলীপবাবু আজকে মেদিনীপুর শহরে দিলীপবাবুর আজকে বেশ কিছু প্রোগ্রাম আছে, হ্যাঁ, এবং উনি ঠিক বলেছেন, একদম জাস্টিস গাঙ্গুলি একদম ঠিক বলেছেন যে দিলীপবাবুর আরেকটু এগিয়ে আসা উচিত। কিন্তু দিলীপবাবু এখন আমি দেখলাম যে মেদিনীপুরে প্রচুর কাজ করছে। বলতো যে সুকান্তবাবুর সঙ্গে নাকি শুভেন্দুবাবুর গণ্ডগোল, এখন বলছে সুকান্তবাবুর সঙ্গে নাকি শ্রমিকবাবুর আলাদা, শ্রমিকবাবুর সঙ্গে দিলীপ কিচ্ছু না। এখন ইউনিটি পার্টিতে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা চিন্তাই করতে পারবেন না, কারোর সঙ্গে কারো আজকের দিনে গণ্ডগোল নেই, পার্টিতে কাজের মধ্যে থাকে না, সেই রকম নেই। উনি রীতিমতো উনি অ্যাক্টিভ দিলীপবাবু। আপনি মেদিনীপুরে যান, মেদিনীপুর শহরে আপনি রোজ দেখতে পাবেন ওনাকে, ঠিক আছে। এবং কলকাতাতেও তারপর সেদিন দেখলাম আরেকটা কোন জেলায় দেখলাম দিলীপবাবু গেছেন, তো রোজ দিলীপবাবু অ্যাক্টিভ আছেন। ইট ইজ নট যে ওনাকে সরিয়ে রাখা হয়েছে, নো। বড়ো চাকরি করে বা বড়ো ইয়ে করে ব্যবসা করে নিউ টাউনে একটা ফ্ল্যাট পেতে পারে না, সেই নিউ টাউনে মুসলিমদের হাতে এত জমি কী করে চলে গেল? রাজ্যটাকে আস্তে আস্তে মুসলিমদের হাতে চলে যাচ্ছে। শুনলাম যে ওই জমি নাকি মুসলমানদের, এবং মুসলমানরা ওই জমি দেবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে নিউ টাউনের জমি কী করে মুসলমানদের হাতে চলে গেল, এটা সবচেয়ে বড় প্রশ্ন। বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে লাস্ট 10 বছর ধরে 10,000 টাকা মাইনে হয়ে পড়ে যাচ্ছে, তাদের মাইনা বাড়ছে না। আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করা হয়নি, পশ্চিমবঙ্গে রাস্তাঘাটের জন্য টাকা নেই। আজকে চারিদিকে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, অর্ধেক রাস্তা খুঁড়ে কন্ট্রাক্টররা সব পালিয়ে গেছে। আপনি দেখবেন পশ্চিমবঙ্গের অর্ধেক রাস্তা খোঁড়া। কেন পশ্চিমবঙ্গের অর্ধেক রাস্তা খোঁড়া? কারণ কন্ট্রাক্টররা পেমেন্ট পায়নি, খোঁড়ার পর খুঁড়ে দিয়ে বাড়ি চলে গেছে, ঠিক আছে। এই পাড়া, এই শিলকলোনিতে আমি বলছি, এই যেখানে আমি বসে আছি, আমার বাড়ি এখানে, ঠিক আছে। এখানে প্রাপ্তবয়স্ক গুন্ডারা এসে হুমকি দিয়েছিল সেই সময়। যে ছেলেটি আছে সে বলছে, ভাই তোর কাছে আমি ভেজ প্যাটিস চাইলাম, তুই আমার এখানে চিকেন প্যাটিস খাওয়াবি, আজকে কিছুক্ষণ পর আমার পুজো। ধরুন আপনি অষ্টমীর দিন পুজো, অষ্টমীর দিন সকালে পুজো, ঠিক আছে, সেই দিন আপনি সকালে কিছু খান না। বলেছেন যে তোমরা নিজের হাতে আইন নিও না। আর যে ছেলেগুলো ইয়াং ছেলে যারা ওখানে ছিল তাদের মাথা গরম হয়ে গেছে, চর্চাবাড়ি দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস মানতে হবে যে এটা আমরা হিন্দু বলেই 2-4টা চর মেরে ছেড়ে দেওয়া হলো। আপনি দেখুন বাংলাদেশে কি, এটা জ্যান্ত একটা লোককে মারলো, তাবুর আলাদা টয়লেট পাওয়া যায়, সেই টয়লেটের দাম নাকি কত লক্ষ টাকা। তো এখন ঠিক আছে, রাজার ব্যাপার আর কি। তো ভগবান দিয়েছে, ওনার পিসি মুখ্যমন্ত্রী এনজয় করুন আর কি। ইয়ে চিফ মিনিস্টার, তার সম্বন্ধে এরকম কথা বলি না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে এরকম কথা বলি, অসভ্য বর্বর। আমি বলছি তো এরা অত্যন্ত বর্বর জাতি। এরা রায় বেরিয়েছে সেটা নিয়ে বাজে কথা বলেছে, কিন্তু এরা দেখছে যে এদের বিরুদ্ধে, এবং রায় মানেনি, বহু ক্ষেত্রে রায় মানেনি, মানে এদের এগেনস্টে যে কটা রায় গেছে তারপর তো অধিকাংশ রায় এরা মানেনি। আগামী দিনে যদি ধরা পড়ে, আমি বলছি যে WBCS অফিসাররা যারা এটা ইস্যু করেছে বা অন্যান্য মিউনিসিপ্যালিটি এটসেট্রা, তাদের কিন্তু চরম শাস্তি পেতে হবে। সেই লোকটাকে আপনারা যদি এবার ভাবেন যে যুবরাজ মুখ্যমন্ত্রী হবে, তা পশ্চিমবঙ্গের কপালে দুঃখ এতদিন ছিল, আরও দুঃখ বাড়বে। হুমায়ুন কবির, এবার হুমায়ুন কবির কিছু মূর্খের মতো কাজ করেছে লাস্ট কয়েকদিনে। এই মূর্খের মতো কাজ করার পরে হুমায়ুন কবিরের দামটা কমে যাচ্ছিল, তা যেহেতু দামটা কমে যাচ্ছিল, দামটা বাড়ানোর জন্য ওর ছেলেকে আবার অ্যারেস্ট করা হলো। তারা নাকি তৃণমূলের উপর ক্ষেপে আছে, তারা যাতে উল্টো দিকে ভোট না দেয়, কিছু ভোটকে বাইপাস করার জন্য। মানে হুমায়ুন কবিরকে সিরিয়াসলি নেওয়ার, যাহাই হুমায়ুন কবির তাহাই মমতা ব্যানার্জি, এর মধ্যে কোনো পার্থক্য মিলে তৃণমূলের লোক এবং তৃণমূলের পুলিশ হুমায়ুনকে কমপ্লিটলি সাপোর্ট দিচ্ছে, 100% সাপোর্ট দিচ্ছে, কোনো 99.99 কোনো ব্যাপার নেই, ওকে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। বলছি নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করতে চলেছেন সোমবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে শুনলাম যে ওই জমি নাকি মুসলমানদের, এবং মুসলমানরা ওই জমি দেবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে নিউ টাউনের জমি কী করে মুসলমানদের হাতে চলে গেল, এটা সবচেয়ে বড় প্রশ্ন। 91 সাল থেকে একটা প্ল্যান্ড সিটি তৈরি হচ্ছে, সেখানকার জমি কী করে মুসলমানদের হাতে চলে গেল? হিন্দুরা হাজার বড় চাকরি করে বা বড় ইয়ে করে ব্যবসা করে নিউ টাউনে একটা ফ্ল্যাট পেতে পারে না, সেই নিউ টাউনে মুসলিমদের হাতে এত জমি কী করে চলে গেল? রাজ্যটাকে আস্তে আস্তে মুসলিমদের হাতে চলে যাচ্ছে। আর ওই মুসলিমদের জমিতেই গিয়ে দুর্গাঙ্গন তৈরি করতে হবে, তারপর বলবে যে মুসলিমরা আমাদের দুর্গাঙ্গন তৈরি করতে দিচ্ছে না। প্রথমত সরকারের কিন্তু মানে কোনো রকম মন্দির তৈরি করার কথা না, এটা শুধু এটা হিন্দু অ্যাপিসমেন্টের জন্য করছে। দ্বিতীয়ত হচ্ছে যে যেই নিউ টাউনে বড় বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে সিভিল সার্ভেন্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তাররা একটা ফ্ল্যাট কিনতে পারে না, সেখানে কী করে জমির মালিক হলো মুসলিমরা? কে, কারা তারা? এটা আমার জানতে ইচ্ছে করছে। মানে পশ্চিমবঙ্গের কত % জমি মুসলিমদের হাতে চলে গেছে, এটা আমার কিন্তু জানতে ইচ্ছে করছে। যেখানে দাঁড়িয়ে সামনে ভোট, এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই যে দুর্গাঙ্গন তৈরি করছেন, তার শিলান্যাস করছেন সোমবারে। তো সেই দুর্গাঙ্গন নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় 262 কোটি টাকা, যেটা নবান্ন সূত্রে খবর এসেছে। তো যে ক্ষেত্রে রাজ্যের যে সরকারি কর্মচারী যারা রয়েছেন, তাদের বকেয়া তারা ডিএ পাচ্ছে না। অনেক যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন তারা ঠিকমতো মাইনা পাচ্ছেন না কমাস ধরে। শুধু সেটা না, ICDS, আশাকর্মী,
প্যারা টিচার্স কেউ টাকা পাচ্ছে না। বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমে যারা নাকি কাজ করছে কাউকে টাকা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে লাস্ট 10 বছর ধরে 10,000 টাকা মাইনে হয়ে পড়ে যাচ্ছে, তাদের মাইনে বাড়ছে না। আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করা হয়নি, পশ্চিমবঙ্গে রাস্তাঘাটের জন্য টাকা নেই। আজকে চারিদিকে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, অর্ধেক রাস্তা খুঁড়ে কন্ট্রাক্টররা সব পালিয়ে গেছে। আপনি দেখবেন পশ্চিমবঙ্গের অর্ধেক রাস্তা খোঁড়া। কেন পশ্চিমবঙ্গের অর্ধেক রাস্তা খোঁড়া? কারণ কন্ট্রাক্টররা পেমেন্ট পায়নি, খোঁড়ার পর খুঁড়ে দিয়ে বাড়ি চলে গেছে। মানে আপনি দমদমে যান, গড়িয়া যান, যেখানে যান দেখবেন রাস্তা খোঁড়া। কেন রাস্তা খোঁড়া? কারণ সরকারের হাতে পয়সা নেই। সরকার এইসব কে বলেছে আপনাকে দুর্গা মন্দির তৈরি করতে? আপনি এখানে দুর্গাপুজো কালী পুজো করতে দেন না। এই তো 2021 ভোটের পর 2021 ভোটের পর ব্রাত্য বসু, এই যে এখানে আমি যেখানে বসে ইন্টারভিউ দিচ্ছি, ব্রাত্য বসুর গুন্ডারা এখানে এসে কালী পুজো করতে দেবে না বলে হুমকি দিয়েছিল। তারপর এখানকার মেয়েরা রুখে দাঁড়ানোতে তারা পালিয়ে গেছে। ঠিক আছে, এই পাড়ায় এই শিলকলোনিতে আমি বলছি, এই যেখানে আমি বসে আছি, আমার বাড়ি এখানে। ঠিক আছে, এখানে ব্রাত্য বসুর গুন্ডারা এসে হুমকি দিয়েছিল সেই সময়। একদিকে দুর্গাপুজো কালী পুজো করতে দেবেন না, ওদিকে মন্দির বানাচ্ছেন ভোটের আগে। 5 বছর আগে যেবার জিতলেন আপনারা 21, সেবার কেন দুর্গাপুজো কালী পুজো চারিদিকে আটকেছিলেন আপনারা? এটা নাটক চলছে, অ্যাবসলিউট নাটক চলছে, এটুকু বলতে পারি। দাদা বলছি, আর একদিকে দেখছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অনেক মন্তব্য করেছেন। তিনি বলছেন যে দিলীপ ঘোষের সময় 18টি আসনে সাফল্যের উল্লেখ করছেন, কিন্তু পরোক্ষভাবে তার মানে কি পরোক্ষভাবে বর্তমান রাজ্যের নেতৃত্বের যে ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছেন তিনি? না, একদমই না। আমি আপনাকে বলছি যে বিজেপির কিন্তু ইউনিটি, আমি বলছি লাস্ট 10 বছরে একটা হাইস্ট লেভেলে গেছে। এখন সবাই একসঙ্গে কাজ করছে, এবং দিলীপবাবু, আজকে আপনাকে বলছি, দিলীপবাবু আজকে মেদিনীপুরে, উনি বললেন যে দিলীপবাবুকে বেরিয়ে আসা উচিত, দিলীপবাবুও বেরিয়ে আসছেন। দিলীপবাবু আজকে মেদিনীপুর শহরে, দিলীপবাবুর আজকে বেশ কিছু প্রোগ্রাম আছে। হ্যাঁ, এবং উনি ঠিক বলেছেন, একদম জাস্টিস গাঙ্গুলি একদম ঠিক বলেছেন যে দিলীপবাবুর আরেকটু এগিয়ে আসা উচিত। কিন্তু দিলীপবাবু এখন আমি দেখলাম যে মেদিনীপুরে প্রচুর কাজ করছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আজকে দিলীপবাবু বোধহয় মেদিনীপুরে বেশ কয়েকটা প্রোগ্রাম করছেন, এবং উনি করছেন, দিলীপবাবু কিন্তু প্রোগ্রাম করছেন, এবং দিলীপবাবুকে তো দরকার, শুভেন্দুবাবুকে দরকার, শ্রমিকবাবুকে দরকার, সুকান্তবাবুকে দরকার, সবাইকে দরকার, রাহুল সিনহাকে দরকার। সেদিন বললো না যে রাহুল সিনহা কেন, রাহুল সিনহা একসময় যখন দলে কেউ ছিল না তখন এনারা লড়াই করেছেন। আমি আজকে বলছি, আজকে আপনার মেদিনীপুরে বেশ কিছু প্রোগ্রাম আছে দিলীপবাবুর। ঠিক আছে, এই আজকে না কালকে আমি পড়ছিলাম যে উনি কাজ করে যাচ্ছেন, সবাই একসঙ্গে কাজ করছেন। এখানে অন্য কিছু ভাবার কিছু নেই। বর্তমান যে যারা আছে, শ্রমিকবাবু আর দিলীপবাবু, এরা তো ভাই সম্পর্ক। শুভেন্দুবাবুর সঙ্গে আমি আপনাকে বলি, এগুলো একটা মিডিয়া কিছু বাজে খবর ছড়ায়। আগে বলতো যে সুকান্তবাবুর সঙ্গে নাকি শুভেন্দুবাবুর গণ্ডগোল, এখন বলছে সুকান্তবাবুর সঙ্গে নাকি শ্রমিকবাবুর আলাদা, শ্রমিকবাবুর সঙ্গে দিলীপ, কিচ্ছু না। এখন ইউনিটি পার্টিতে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আপনারা চিন্তাই করতে পারবেন না কারোর সঙ্গে কারো আজকের দিনে গণ্ডগোল নেই পার্টিতে। ফলে এগুলো মিডিয়া কতগুলো বাজে হাইপ দিচ্ছে, এগুলো নিয়ে কোনো মন্তব্য আমি করবোই না এইসব নিয়ে। এই যে দিলীপ ঘোষকে দলের মূল নীতি নির্ধারণী জায়গা থেকে যে সরিয়ে রাখা হয়েছে, এই তথ্যটা সম্পূর্ণ ভুল। না, উনি তো আপনি তথাগত রায় আছেন, আপনি বলুন, তথাগত রায়, অসীম ঘোষ, কে আছেন? একজন মানুষ সভাপতি, তিনি সভাপতি পদ থেকে চলে গেলে, আজ ধরুন নীতিন গাডকারি একসময় দলের আমাদের সভাপতি ছিলেন। আজকে নীতিন গাডকারি দলের কোনো কাজের মধ্যে নেই, তিনি একজন মন্ত্রী। সেরকম সবার আলাদা আলাদা দায়িত্ব আছে। একজন যখন এক্স হয়ে যান তখন তো তিনি আর দলের কাজের মধ্যে থাকে না, সেই রকম নেই। উনি রীতিমতো উনি অ্যাক্টিভ দিলীপবাবু। আপনি মেদিনীপুরে যান, মেদিনীপুর শহরে আপনি রোজ দেখতে পাবেন ওনাকে। ঠিক আছে, এবং কলকাতাতেও, তারপর সেদিন দেখলাম আরেকটা কোন জেলায় দেখলাম দিলীপবাবু গেছেন, তো রোজ দিলীপবাবু অ্যাক্টিভ আছেন। ইট ইজ নট যে ওনাকে সরিয়ে রাখা হয়েছে, নো। সম্প্রতি চিকেন প্যাটিস ইস্যু এবং দিলীপ ম্যাজিকের মন্তব্য নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন গেরুয়া শিবিরের অনেকেই। আপনি কিভাবে দেখছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি ভুল কিছু বলেছেন? দেখুন, অভিজিৎবাবু ওনার দৃষ্টিভঙ্গিতে বলেছেন যে যেহেতু উনি জাজ, উনি দেখুন, উনি তো বিচারক ছিলেন, উনি আইনজীবী ছিলেন, উনি তো বলতে পারবেন না যে ধরে ঠেঙিয়ে দাও। তো উনি বলেছেন যে ঠেঙিও না, উনি তো জাজ। উনি বলে, এবার ধরুন ওইখানে যে ছেলেটি আছে, আমি বলছি বোথ আর রাইট। এবার ওখানে যে ছেলেটি আছে সে বলছে, ভাই তোর কাছে আমি ভেজ প্যাটিস চাইলাম, তুই আমার এখানে চিকেন প্যাটিস খাওয়াবি, আজকে কিছুক্ষণ পর আমার পুজো। ধরুন আপনি অষ্টমীর দিন পুজো, অষ্টমীর দিন সকালে পুজো, ঠিক আছে, সেই দিন আপনি সকালে কিছু খান না তো। কিংবা যারা খায়ও, ধরুন তাদের প্রেশার ওষুধ খেতে হবে, খুব বেশি হলে তারা একটা দুটো বিস্কুট খায়, এটসেট্রা। এবার সেই বিস্কুটের বদলে কাউকে যদি কোনো একটা ননভেজ বিস্কুট খাইয়ে দেয় বা সামথিং, কিছু একটা প্রোটিন বিস্কুট খাই, সেটা কি ঠিক না? সেরকম উনি দেখুন, উনি তো জাজ, যে জন্য উনি বলেছেন যে না, তোমরাকে নিজের আইনজীবী হিসাবে বলেছেন যে তোমরা নিজের হাতে আইন নিও না। আর যে ছেলেগুলো ইয়াং ছেলে যারা ওখানে ছিল, তাদের মাথা গরম হয়ে গেছে, চর্চাবাড়ি দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস মানতে হবে যে এটা আমরা হিন্দু বলেই 2-4টা চর মেরে ছেড়ে দেওয়া হলো। আপনি দেখুন বাংলাদেশে কি, এটা জ্যান্ত একটা লোককে মারলো বিনা দোষে,
তার পুড়িয়ে দেওয়া হলো, জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো। আপনি দেখুন হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের কীভাবে মারা হলো। বাগতুইতে মুসলিম পরিবার, তাদের আগুনে পুড়ে মারা হলো। আনিসকে ঘরের মধ্যে গিয়ে গুলি করে মারা হলো, আজ পর্যন্ত তার কোনো বিচার হয়নি। এখানে তো দু চারটে চর্চা বাড়ি মেরেছে, সেটা নিয়ে লোকে ইস্যু তুলছে। আর উনি ওনার দৃষ্টিভঙ্গিতে উনি ভুল বলেছেন বলে আমি মনে করি না। কারণ উনি দেখুন একটা উকিল মানুষ তারা কখনো বলতে পারে যে দুটো চর্চা বাড়ি মারা উচিত? নিশ্চয়ই বলতে পারেন না। দাদা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী 1 মাস তিনি রাজপথে থাকবেন এবং বিভিন্ন কর্মসূচি করবেন নানান জায়গায়। উনি গত 2 মাস কোথায় ছিলেন? উনি গত 2 মাস উনি আমেরিকা থেকে ঘুরে এসে ওনার মনে হয়েছে যে এই অনেক দিন মানে আমেরিকায়, রাশিয়ায় সব টুরলাম, হ্যাঁ, বিভিন্ন শহর টহরে, চলুন এবার মানুষের সঙ্গে একটু হাত মেলাই শীতকালে। তো শীতকালে তো আগেকার দিনে সাহেবরাও যেত, দার্জিলিংয়ে যেত, হ্যাঁ, এটসেট্রা। তো সেরকম সাহেব মানুষ উনি এখন যাবেন একটু শীতকালে টিয়ে পড়ে। প্রচুর খরচের ব্যাপার। উনি তো শুনেছি যেসব তাঁবুতে থাকেন সেই এয়ার কন্ডিশন তাঁবুতে থাকেন আর কি। তারপর তার জন্য আলাদা টয়লেটও নাকি নিয়ে যেতে হয়। ওই তাঁবুর জন্য নাকি গতবার নাকি তাঁবুর আলাদা টয়লেট পাওয়া যায়, সেই টয়লেটের দাম নাকি কত লক্ষ টাকা। তো এখন ঠিক আছে, রাজার ব্যাপার আর কি। তো ভগবান দিয়েছে, ওনার পিসি মুখ্যমন্ত্রী, এনজয় করুন আর কি। উনি 1 মাস ধরে নানান কর্মসূচিও করবেন বলেছেন। ও কর্মসূচি করেও যা না করেও তাই, এবার ওনাকে হাঁটতে হবে। এটা নিয়ে ওনাকে মানে এই শেষ কর্মসূচি করে নিন, এরপর তো পার্টিটাই উঠে যাবে আর 3-4 মাস পর। তো যেটুকু কর্মসূচি করে নিন আর কি। বলছি, একজন বাংলাদেশি তিনি স্টেজে দাঁড়িয়ে বলছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বিয়ে করতে চান। আরে এরা মানুষ, এর কতগুলো অমানুষ কতগুলো। একজন ভদ্রমহিলা, তার বয়স 70-এর কাছাকাছি বয়স, আমাদের মায়েদের বয়সী মহিলা, তার সম্বন্ধে এরকম একটা কথা বলে। ওর নিজের মা বোধহয় ওর থেকে বয়সে বড়। এরা মানুষই না এরা। আমি সত্যি কথা বলছি, মানে এরা মানুষই না। নইলে একটা মায়ের বয়সী মহিলা সম্বন্ধে কেউ এই কথা বলতে পারে? এইরকম একটা কথা আমি বলছি না, এই এরা অসভ্য জাত, একদম একেবারে বর্বর। নইলে কেউ নিজের মায়ের বয়সী একজন মহিলার সম্বন্ধে, যিনি সারা জীবন বিয়ে থাওয়া করেননি, তিনি আমাদের বিরোধী হোক যাই হোক, একটা নিয়ে এসে রাজনীতি করেছে সারা জীবন, সেটা চিফ মিনিস্টার, তার সম্বন্ধে এরকম কথা বলি না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে এরকম কথা বলি, অসভ্য বর্বর। আমি বলছি তো, এরা অত্যন্ত বর্বর জাতি এরা। তা বলছি, এসআইআরের যে খসড়া তালিকা বেরিয়েছে সেখানে সেবাশ্রম সংঘের প্রায় 40 জন সন্ন্যাসীর নাম বাদ গেছে, কি বলবেন? ও পেপার নিয়ে গেলে আবার সব নাম ঢুকে যাবে, ওনার কোনো চিন্তা নেই কোনো। ডাকা হলে ওরা ওই পেপার নিয়ে গিয়ে জমা করলে এভরিথিং উইজ বি অল রাইট। মানে এদের সকলের নাম উঠে না একদম কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, তাই তো? তা বলছি, এই সম্প্রতি WBCS অফিসারদেরকে মুখ্যমন্ত্রী স্বয়ং চিঠি লিখে পাঠিয়েছেন যে আপনারা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করছেন, আপনাদের জন্যই আমরা আমাদের রাজ্যে এত ভালো পরিস্থিতিতে পৌঁছেছে, আপনাদের দিকটা আমরা দেখবো, এবং তাদের যে মানে পদোন্নতির যে সময়টা সেটাকেও কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এগুলো তো মানে ওপেন লেটার দিয়ে ঘুষ দেওয়া। এখন এরা দেখছে যে আমরা একের পর এক আইন ভাঙছি, কিন্তু আদালত আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না, সেই জন্য আরও আইন ভাঙছে। একজন মুখ্যমন্ত্রী যে এই কথা লিখতে পারে না অ্যাজ আ পার্টি লিডার হিসাবে গভর্নমেন্ট অফিসারদের, সে জানা উচিত। এবং যেহেতু আমি বলছি এখনও পর্যন্ত বহুবার এরা আইন ভেঙেছে, এদের দলের লোকেরা জাজেদের গালাগাল করেছে, যাদের বাড়িতে গিয়ে হামলা করেছে, তারপর ধরুন জাজেদের যে বেরিয়েছে, রায় বেরিয়েছে, সেটা নিয়ে বাজে কথা বলেছে। কিন্তু এরা দেখছে যে এদের বিরুদ্ধে, এবং রায় মানেনি, বহু ক্ষেত্রে রায় মানেনি, মানে এদের এগেনস্টে যে কটা রায় গেছে তারপর তো অধিকাংশ রায় এরা মানেনি, তারপরও দেখছে যে আদালত এদের কিছু বলছে না, তাহলে আরও আইন ভাঙি। এটা আমি বলবো আমাদের বিচার ব্যবস্থার একটা বড় ফেলিওর এটা। তাই বলছি, মুখ্যমন্ত্রীর এই যে প্রশংসা, এটা কি সত্যি কাজের স্বীকৃতি, নাকি কেন্দ্রীয় এজেন্সির চাপ এবং ভোটের লড়াই আমলাতন্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন? না সেটা করছে। আমি বলছি পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর মোটামুটি ফেলিওর, আমি বলে দিচ্ছি। যে জন্য 4000 লোককে আবার নামাতে হলো, এই যে 4000 মানে টায়ার 1-এ কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে কিন্তু ফেলিওর। কারণ যদি গুজরাটে 1 কোটি লোকের নাম বাদ যায়, 4 কোটি লোকের নাম বাদ যায় উত্তরপ্রদেশে, এখানে অন্তত মানে আমি রেশিওতে বলছি, অন্যান্য স্টেটের যা রেশিও, সেই রেশিওতে আমি বলছি 1.25 crore অন্তত নাম বাদ যাওয়া উচিত ছিল। কিন্তু এরা সামহাও এই WBCS অফিসার্সরা বা অন্যান্য যারা ওই কী সব বলে টলে, তারা সব ম্যানেজ করেছে আর কি। যেখানে প্রশান্ত বর্মনের মতো 2 নম্বরই লোক, মানে খুনি শূন্য পাওয়া WBCS এইসব যারা আছে, এদের সংখ্যাই তো আজকাল বেশি। তো এরা সব ম্যানেজ করেছে, এবং যে জন্য এই 4000 লোককে সেন্ট্রালকে হয়তো পাঠাতে হতো না, অন্য কোনো স্টেটে পাঠায়নি, এখানে কেন পাঠানো হচ্ছে? কারণ এখানে ফার্স্ট লেভেলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মানে ভুরি অন্যায় হয়েছে। মানে অন্যায় বললে কম বলা হয়, এ প্রচুর। আমি বলছি মিনিমাম, মানে যে রেশিওতে অন্যান্য স্টেটে বাদ গেছে, এখানে 1.25 crore কম করে বাদ যাওয়ার কথা। কিন্তু এরা সামহাউ এটা ওটা ভুল ডকুমেন্ট এটসেট্রা দিয়ে এরা ম্যানেজ করেছে জিনিসটা।
আগামী দিনে যদি ধরা পড়ে আমি বলছি যে ডাব্লিউবিসিএস অফিসাররা যারা এটা ইস্যু করেছে বা অন্যান্য মিউনিসিপ্যালিটি এটসেট্রা তাদের কিন্তু চরম শাস্তি পেতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি নির্বাচন কমিশনকে তো আরো সতর্ক হতে বাধ্য করলো, যাতে সেটা হলো তো। কোনো দলের সাথে কাজ না করে। না সেটা তো হলো, এবং হলো বলেই তো 4,000 অবজারভারকে এখানে পাঠানো হচ্ছে। অন্য কোনো স্টেটে কি অবজারভার পাঠিয়েছে? পাঠানো হয়নি অন্য কোনো স্টেটে। অবজারভার কেন পশ্চিমবঙ্গে পাঠানো হলো অবজারভার আপনি বলুন? কারণ এইখানে ব্যাপারটা একদম ফেল করে গেছে, এখানে মানে এই জিনিসটা ফেল করে গেছে। এসআইআর আমি বলছি টায়ার 1 এসআইআর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মোটামুটি ফেলিওর, এবং এখানে প্রচুর 2 নম্বরই হয়েছে, প্রচুর 2 নম্বরই। নাম বাদ যেতে পারে। আমি বলছি 50 লাখ না 58 লাখ বাদ গেছে, এর ডাবলের বেশি বাদ যাওয়ার কথা, অন্তত 100 কোটি নাম বাদ যাওয়ার কথা ন্যাচারাল প্রসেসে, যারা মারা গেছে এটসেট্রা। বহু মৃতলোকের নাম আছে আমার মানে দৃঢ় বিশ্বাস, প্রচুর মৃতলোকের নাম আছে, প্রচুর শিফটেড হওয়ার লোকের নাম আছে, বাংলাদেশির নাম আছে, এবং এটাকে ভালোভাবে চেক না করলে কিন্তু মানে সমূহ বিপদ। 5.5 কোটির বেশি নাম থাকতেই পারে না বেঙ্গলে। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে এসআইআর যে যাদের নাম বাদ গেছে, প্রথম খসড়া তালিকায় যাদের নাম বাদ গেছে, ইলেকশন কমিশনকে তাদের একটা লিস্ট বার করতে হবে, যেখানে গিয়ে সমস্ত দলের মানে যারা রয়েছেন তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন যে আদেও তার নাম সঠিকভাবে বাদ গেছে কি বাদ যায়নি। কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি এর আগে যখন হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এসএসসির যে লিস্ট বার করার কথা বা গ্রুপ সিডির যে লিস্ট বার করার কথা, সেক্ষেত্রে তাদের অনীহা দেখেছি আমরা, সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে চলে গেছে। কিন্তু এসআইআর এর ক্ষেত্রে এত তৎপর কেন? লিস্ট বার করতে হবে এসআইআর এর ক্ষেত্রে। দেখুন, এই লোকটা 11 বছর পিসির দৌলতে এমপি হয়ে আছে, কিন্তু আমি বলছি এই লোকটা ন্যূনতম আইন জানে না। আমি বলছি আপনিও বুঝতে পারছেন, আমিও যা বলছে এভরিথিং ইজ বকওয়াস, মানে কমপ্লিটলি জিরো, উল্টোপাল্টা বকছে পাবলিককে খেপানোর জন্য, এবং ও আইন কিছু বোঝে না। এরকম লোককে ভোট দেওয়ার আগে আমাদের দ্বিতীয়বার এখানে আবার চিফ মিনিস্টার হবে, আবার বুঝুন তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। এনাকি আবার জোর আছে, নাকি আগামী দিনে চিফ মিনিস্টার হবে। যে লোকটা আইনই জানে না, যে লোকটা জানেই না কার কতটুকু রাইট কী ব্যাপার, তো সেই লোকটাকে আপনারা যদি এবার ভাবেন যে যুবরাজ মুখ্যমন্ত্রী হবে, তা পশ্চিমবঙ্গের কপালে দুঃখ এতদিন ছিল, আরও দুঃখ বাড়বে আর কি। আমি এটুকুই বলতে পারি, ও যা বলেছে এভরিথিং ইজ বকওয়াস। বলছি দেহরক্ষীকে মারধর করার অভিযোগে হুমায়ুন কবিরের ছেলেকে গ্রেফতার করা হলো, কি বলবেন? দেখুন, ওকে জামিনযোগ্য ধারায় দেওয়া হয়েছে, এটা বুঝতে হবে। গ্রেপ্তারটা আসল কথা না। মমতা ব্যানার্জি চাইছেন যে ও একটা পাবলিসিটি পাক, সেই জন্য ওর এগেনস্টে একটা কেস দিয়ে এই জিনিসটা সরানো হয়েছে। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির লোক। মমতা ব্যানার্জি জানেন যে উনি গতবার মুর্শিদাবাদ এবং মালদা থেকে এতগুলো আসন পাওয়ার পরেও এদের কাউকে মন্ত্রী করেননি, এখানে কোনো উন্নয়ন হয়নি, এখানকার সব লোকজন পরিযায়ী, এখানে চাষ হচ্ছে না, এখানে কোনো নতুন ইন্ডাস্ট্রি আসেনি, কোনো মানে এডুকেশন ইনস্টিটিউট খোলেনি, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই। তো এইটাকে মেকআপ করার জন্য উনি জানেন যে ওনার বিরুদ্ধে যে ক্ষোভ আছে, এই ভোটটা যাতে বিজেপি বা সিপিএমে না চলে যায়, সেই জন্য উনি একটা ড্যামি খাড়া করেছেন, সেটা হলো এই হুমায়ুন কবির। এবার হুমায়ুন কবির কিছু মূর্খের মতো কাজ করেছে লাস্ট কয়েকদিনে। এই মূর্খের মতো কাজ করার পরে হুমায়ুন কবিরের দামটা কমে যাচ্ছিল, তা যেহেতু দামটা কমে যাচ্ছিল, দামটা বাড়ানোর জন্য ওর ছেলেকে আবার অ্যারেস্ট করা হলো। কিন্তু ওর ছেলে আবার যাতে নাকি জেলে না থাকে, সেই জন্য সন্ধ্যেবেলায় তাকে ছেড়ে দিয়েছে, মানে জামিনযোগ্য একটা ধারা দিয়েছে। এই কাজ যদি আমাদের দলের কেউ করতো, তাকে মোটামুটি 15 দিনের জন্য জেলে রেখে দিত। ঠিক আছে, এবার যেহেতু হুমায়ুন কবির, আমি আবার বলছি, হুমায়ুন কবির মমতা ব্যানার্জির লোক, এবং মমতা ব্যানার্জি ওকে দিয়ে এই দলটা খুলিয়েছে। এবং দেখবেন হুমায়ুন কবির কিন্তু এখনও তৃণমূল কংগ্রেস থেকে রেজিগনেশন দেননি। হুমায়ুন কবিরকে আমি পদ ছেড়ে দেবো, কিন্তু পরবর্তীতে জনগণ বলেছে না, আমি বলছি ও তো দল খুলেছে, বিমান বন্দ্যোপাধ্যায়ের উচিত ওকে দল থেকে বহিষ্কার করা, ওকে বিধায়ক পদ থেকে সরিয়ে দেওয়া। সরায়নি কেন? কারণ ও তৃণমূলের লোক। আমি আবার বলছি, ও তৃণমূলের লোক, ওকে দিয়ে এই দলটা খোলানো হয়েছে। কিছু যারা নাকি তৃণমূলের উপর খেপে আছে, তারা যাতে উল্টো দিকে ভোট না দেয়, কিছু ভোটকে বাইপাস করার জন্য। মানে হুমায়ুন কবিরকে সিরিয়াসলি নেওয়ার, যাহাই হুমায়ুন কবির তাহাই মমতা ব্যানার্জি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। মানে আপনি বলছেন হুমায়ুন কবির মমতা ব্যানার্জি তৃণমূলের হয়ে কাজ করে? একদম। আমি বলছি 1996 এরকম একটা ঘটনা ঘটেছিল, কংগ্রেস সেবার জানতো হেরে যাবে, তো কংগ্রেস ওদের যে বড় বড় লিডাররা তাদের দল থেকে বের করে দেয়, যেমন চিদম্বরম, নারায়ণ দত্ত তিওয়ারি, অর্জুন সিং, তারপর আরও কয়েকজনকে দল থেকে বের করে দেয়, মাধবরাও সিন্ধিয়া। তো এরা বেরিয়ে গিয়ে ওই কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে জিতে দিতে আবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আবার গভর্নমেন্টে আসে। তো এখানেও ঠিক সেরকম, এদের দল থেকে বের করা হয়েছে যাতে নাকি এরা বিরোধী পক্ষ যাতে ভোট না পায়, এবং এরা যাতে মানে সেভাবে আসে। ওই দেবেগৌড়া যখন প্রাইম মিনিস্টার হয়েছিল, সেরকম দেখা গেলো মমতা ব্যানার্জি হেরে গেল, মমতা ব্যানার্জি বদলে অভিষেককে নিয়ে অভিষেক একটা জোট সরকার করলো হুমায়ুন টিম এদের নিয়ে, বা সিপিএম টিপিএমকে নিয়ে। এরা সব এদের গট আপ কেস, এদের মধ্যে কোনো, আমি বলছি হুমায়ুনকে নিয়ে সিরিয়াসলি আপনারা ভাববেনই না। হুমায়ুন মমতা ব্যানার্জির বি টিম, ও এখনও তৃণমূলের একজন মেম্বার, তৃণমূলের একজন এমএলএ, তৃণমূলের লোক, এবং তৃণমূলের পুলিশ হুমায়ুনকে কমপ্লিটলি সাপোর্ট দিচ্ছে, 100% সাপোর্ট দিচ্ছে। কোনো 99.99 কোনো ব্যাপার নেই, ওকে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই।